শুনবেন একটি রহস্য গল্প, চৌধুরী ভিলার গুপ্তধন। গল্পটি লিখেছেন বিশ্বরূপ বসু। গরমের ছুটিটা পড়েছে সবে 2 দিন হলো, টানা 21 দিনের ছুটি। রিন্টু মাকে বলেছিল বাবাকে বলতে গরমের ছুটিতে তাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে, কিন্তু ব্যবসার কাজে ব্যস্ত থাকার জন্য বাবা বলেছে বাইরে কোথাও বেরোনো সম্ভব নয়। কিন্তু রবিবারগুলো অ্যাকোয়াটিকা, ইকো পার্ক, চিড়িয়াখানা এগুলো ঘুরিয়ে নিয়ে আসবে বলে কথা দিয়েছে। রিন্টুর তাতে মন ভরেনি। এগুলো তো যে কোনো রবিবার চাইলেই যাওয়া যায়, তাহলে আর টানা ছুটি পড়ে লাভ কি হলো? এর থেকে তো স্কুলই ভালো, বন্ধুদের সাথে রোজ দেখা হয়, কত মজা হয়। সকালে গরমে খেলতে মাঠে যাওয়া যায় না, আর বিকেলটা আসতে না আসতেই যেন চলে যায়। টিভি দেখতে ওর অতটা ভালো লাগে না, শুধু খেলাটা মাঝে মাঝে একটু দেখে। এখন তো সে অবকাশও নেই। IPL শেষ হয়ে গেছে, পরের মাসে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, আর ছুটিটা পড়েছে কিনা এই মাঝখানেই। পরের বছর থেকে বেড়াতে যেতে আরও সমস্যা হবে। রিন্টুর ক্লাস 9 হলো, পরের বছর মাধ্যমিকে তোড়জোড় শুরু হয়ে যাবে, তারপর 11, 12 কলেজ। ব্যাস, সব ঘেঁটে যাবে। জীবনে ব্যস্ত হয়ে পড়বে নিজের মতো। ভাবতে ভাবতে মন খারাপ হয়ে যায় ওর। জানালা দিয়ে বাইরের পুকুরটার দিকে তাকিয়ে থাকে। কি রে, কি এত ভাবছিস? মা লুচি আর আলুর তরকারি থালা নিয়ে সামনে দাঁড়িয়ে। মা, বাবাকে প্লিজ বলো না একটু ম্যানেজ করতে। সেই 2 বছর আগে তাজমহল দেখতে গেছিলাম, কতদিন হয়ে গেল, কোথাও যাইনি। রিন্টু কাতর গলায় বলে। বলেছি বাবু, দেখছিস তো বাবার কত কাজের চাপ যাচ্ছে। সেরকম হলে শীতকালে বেড়াতে যাওয়া যাবে না হয়। মা বোঝাতে চেষ্টা করে। হঠাৎ টেলিফোনটা শব্দ করে বেজে ওঠে। মা রিন্টুকে লুচি ভরা থালাটা এগিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, ওহো তুই, বল বল। হ্যাঁ আছে তো, লুচি খাচ্ছে, দেব? আচ্ছা, কখন আসবি? ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আজকে দুপুরে এখানে খেয়ে যাবি, মাকে বলে আসিস। ঠিক আছে, রাখ। এই বলে মা ফোন রেখে দেয়। ফোনের একদিকে কথোপকথন শুনে রিন্টু বুঝে যায় গোরাদা ফোন করেছিল। গোরাদার ভালো নাম সব্যসাচী ভট্টাচার্য। খুব ফর্সা বলে জেঠু ওর ডাক নাম রেখেছিল গোরা। রিন্টুর জেঠুর ছেলে গোরাদা। রিন্টুর বাবারা 4 ভাই। রিন্টুর বাবা অবনীবাবু মেঝো ছেলে, গোরাদা বড় ভাই, বেণীমাধব ভট্টাচার্যের একমাত্র ছেলে। এই গোরাদার সাথেই রিন্টুর প্রচুর মতের মিল হয়। গোরাদা ওদের কাঠের আসবাবপত্রের ফ্যামিলির বিজনেসের সাথে যুক্ত। ব্যাস এটুকুই। বিজনেসে ওর একটুও মন নেই। একটা জিনিসে আছে, সেটা হলো শখের গোয়েন্দাগিরি। জেঠু প্রথম খুব একটা ভালোভাবে না দেখলেও এখন ব্যাপারটা মেনে নিয়েছে। প্রচুর ডিটেকটিভ বই পড়ে গোরাদা। ওর আলমারির শার্লক হোমস থেকে শুরু করে ফেলুদা ব্যোমকেশ হয়ে মিতিন মাসি অবধি পরিপূর্ণ। টুকটাক কয়েকটা কেস সলভ করে অল্প পরিচিতিও হয়েছে ওর। আর যেহেতু রিন্টুর সাথে ওর মতের বেশ মিল আছে, তাই রিন্টুকেও নিজের অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক যেরকম ফেলুদা তোপসে বা ব্যোমকেশের অজিত ছিল। এই ব্যাপারটা রিন্টুর বেশ ভালোই লাগে। গোরাদার সাথে কথা বললে কত কঠিন কঠিন বিষয় সহজভাবে জানা যায়। তো মায়ের কথা শুনে রিন্টু বুঝতে পারে গোরাদা এখনই ওদের বাড়িতে আসছে, আর দুপুরটা থেকে বিকেলে হয়তো বাড়ি ফিরে যাবে। জেঠুদের বাড়ি থেকে ওদের বাড়ি 8 ঘন্টা মতো লাগে সাইকেলে। গোরাদা নিজে থেকে যখন ফোন করে আসবে বলছে, তখন নিশ্চয়ই কোনো কেস পেয়েছে, রিন্টুর মনে হয়। কিছুক্ষণ পরেই রিন্টু সাইকেলের বেলের আওয়াজ পায়। দরজা খুলতেই একজন 6 ফুট লম্বা ফর্সা ছেলে ঘরে ঢুকে আসে। গোরাদাকে দেখে রিন্টু খুব খুশি হয়। বস বস, লুচি দি, মা গোরাদাকে বলে। না গো কাকিমা, আমি ব্রেকফাস্ট করে এসেছি, গোরাদা জানায়। তা রিন্টু, আজকাল কি করছিস? গরমের ছুটি তো পড়েছে, কোনো প্ল্যান? আরে দেখ না, তোর কাকু ব্যবসা সামলে সময় করতে পারছে না, আর রিন্টু বেড়াতে যেতে পারছে না বলে মন খারাপ করে বসেছিল সকাল থেকে, মা বলে যায়। আমি এর একটা সমাধান করতে পারি, যদি তোমরা সম্মতি দাও। কি রকম শুনি? মা জানতে চায়। আমার মায়ের মামার বাড়ি কৃষ্ণনগরে,
তাও অনেক দিন ধরেই যাওয়া হয় না। ওরাও অনেক দিন ধরে আমাকে দেখতে চাইছে, বড় হবার পর তো যাওয়াই হয়নি। তাই মা বলল একবার ঘুরে আসতে। আমিও ভাবলাম একা একা যাব, রিন্টু যদি আমার সাথে যায় তাহলে আর একা একা যেতে হবে না। আর ওরও গরমের ছুটিটা কাজে লেগে যাবে, বাড়িতে বসে বোর হতে হবে না। গোরাদা মাকে জানায়। হ্যাঁ, সে তো যেতেই পারে, দাঁড়া তোর কাকু আসুক, অনুমতি দিলেই হয়ে যাবে, আমি তো রাজি। বলতে বলতে রিন্টুর বাবা বাড়ি ঢোকে। দুপুরে খাবার টেবিলে মা কথাটা বলে। বাবা প্রথমে দুজনে যাব শুনে একটু চিন্তা করছিল, কিন্তু গোরাদা আশ্বস্ত করে। মাও বলে নিজে যখন নিয়েই যেতে পারছো না কোথাও, যাক কদিন একটু ঘুরেই আসুক। বাবা আর আপত্তি করেনি। তাছাড়া গ্রামের পরিবেশকে উপেক্ষা করার মতো ভুল কেউ করে নাকি? রিন্টু আনন্দে লাফিয়ে ওঠে। রিন্টুর বাবা রওনা হওয়ার দিনক্ষণ আর থাকার ব্যাপারে সব জেনে নিয়ে আশ্বস্ত হয়। অবশেষে ওরা রওনা হয় শিয়ালদহ থেকে ট্রেন ধরে। বাবা ওদের স্টেশনে ছেড়ে দিয়ে যায়। ট্রেন ছেড়ে দেয়। রিন্টু জানালা দিয়ে বাড়ি গাছপালা সব পিছিয়ে যেতে দেখে। কি রে, কেমন লাগছে? গোরাদা হাসি মুখে জিজ্ঞেস করে। দারুণ লাগছে গোরাদা, ছুটিটা এবার সার্থক মনে হচ্ছে। রিন্টু উল্লসিত। এখনও তো কিছুই হলো না, প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে পৌঁছতে। তাছাড়া তোকে একটা কথা জানাইনি সেদিন তোদের বাড়ি গিয়ে। কি কথা? আমরা কিন্তু নিছক বেড়াতে যাচ্ছি না। তোর জেঠিমার দাদু প্রতাপ নারায়ণ চৌধুরী দিন কয়েক আগে গত হয়েছেন, কিন্তু তার আগে একটা চিঠি লিখে রেখে গেছেন। ওনার মৃত্যুর পর সেই চিঠি ওনার আলমারি থেকে পাওয়া গেছে, যাতে উনি লিখে গেছেন, আমার অসীম সম্পত্তি রেখে গেলাম, পারলে খুঁজে বের করে নিও। নিচে একটা ধাঁধা লেখা। আমি ছোটোখাটো কেস সলভ করেছি বলে ওই বাড়িতে সবাই জানে, আর যেহেতু নিজেদের বাড়ির ব্যাপার তাই বাইরের কাউকে না জানিয়ে আমাকেই তলব করেছে সেই ধাঁধার সমাধান করার জন্য। প্রায় এক নিঃশ্বাসে কানের কাছে ফিসফিস করে বলে চলে গোরাদা। আরে বাস, এ তো দারুণ ব্যাপার। কতদিন বাদে বেড়াতে যাচ্ছি, তাও তুমি আর আমি, আর সাথে কিনা এরকম একটা রহস্যভেদ করার জন্য। রিন্টু উত্তেজিত ভঙ্গিতে বলে। মনটা আনন্দে ভরে যায় রিন্টুর। বেশ মজা হতে থাকে। এসব ভাবতে ভাবতে ওর চোখ লেগে যায়। গোরাদার ডাকাডাকিতে ঘুম ভাঙে রিন্টুর। উঠে পড়, তাহিরপুর ঢুকে গেছে, এরপর বাতকুল্লা, আর তারপরে কৃষ্ণনগর ঢুকবো আমরা। হ্যাঁ, চোখটা লেগে গেছিল। যা ঘুমোলি তুই, এরকম ঘুমোলে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করতে হবে। গোরাদা মজা করে। খুব খারাপ হয়ে যাবে এরকম করে বললে কিন্তু। চল চল, স্টেশনে ঢুকছে। গোরাদা রিন্টু কৃষ্ণনগরে নামে। স্টেশনের বাইরে গিয়ে দেখে ওদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। মায়ের বড় মামা ওদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি করে মিনিট 20 যাবার পর গাড়িটা একটা বড় দরজার সামনে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে ওরা দেখে একটা বিশাল ফটক। ফটকের 2 দিকে 2টো সিংহ দাঁড়িয়ে আছে। ওপরে বড় বড় হরফে লেখা চৌধুরী ভিলা। মূল ফটক দিয়ে ওরা ভেতরে প্রবেশ করে। এত বিশাল জায়গা জুড়ে এরকম রাজবাড়ি রিন্টু আগে কখনো দেখেনি। ওর মাথা ঘুরে যায়। গোরাদা বুঝতে পারে, কানের কাছে মুখ এনে বলে, এতেই অবাক হয়ে গেলি? পুরো বাড়িটা ঘুরে দেখতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। পুকুর পাড়, বিশাল বাগান যেখানে আম, জাম, জামরুল আরও কত ধরনের গাছ আছে, ঠাকুর দালান, বসার ঘর, পড়ার ঘর, শোবার ঘর, সব মিলিয়ে এক রাজকীয় ব্যাপার। বাড়িটা 3 তলা। নিচে বসার ঘর, মাঝখানে পড়ার ঘর আর ডাইনিং রুম, আর একদম ওপরে সবার থাকার ব্যবস্থা। উত্তর দিকে একটা ফটকের পরে বিশাল বাগান, দক্ষিণে পুকুর পাড়, পশ্চিম দিকে ঠাকুর দালান, আর পূর্ব দিকে শস্য ভাণ্ডার। সবে মিলে বিশাল জায়গা নিয়ে এই চৌধুরী ভিলা। সব কিছু দেখে তাক লেগে যায় রিন্টুর। ওদের থাকার ব্যবস্থাও 3 তলার কোণার ঘরেই করা হয়েছে। জানালা দিয়ে দূরে পুকুর দেখা যাচ্ছে। সন্ধেবেলা বসার ঘরে গোরাদাকে ডেকে পাঠায় মায়ের বড় মামা বীরেন্দ্র নারায়ণ চৌধুরী। রিন্টুও সাথে যায়। বীরেন্দ্রবাবু রিন্টুর দিকে তাকিয়ে একটু ইতস্তত করতে থাকে। গোরাদা রিন্টুর পরিচয় করিয়ে দিয়ে রিন্টুর সামনে কথা বলার অভয় দেয়। বীরেন্দ্রবাবু বলেন,
বাবা বরাবর আমাদের সম্পত্তির কথা বলতেন, কিন্তু খোলসা করে কিছুই বলেননি। ব্যাংকে যে টাকা আছে সেটা আলাদা, এছাড়াও অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। কিন্তু বাবার মারা যাবার পর আলমারি থেকে ওই চিঠিটা পাওয়ার পর থেকে খুব অস্বস্তি হচ্ছে। আর এরকম একটা ধাঁধা লিখে রেখে যাবার মানেও পরিষ্কার হচ্ছে না। তাই তোমাকে ডেকে পাঠালাম। বীরেন্দ্রবাবু কথা শেষ করে গোড়াদার দিকে হলুদ খামে ভরা একটা চিঠি এগিয়ে দেন। চিঠিটা খোলে গোড়াদা, যাতে লেখা, আমার অসীম সম্পত্তি রেখে গেলাম, পারলে খুঁজে নিও। আর নিচের দিকে বড় বড় হরফে লেখা, পড়া করো ঘরেতে, পাহাড়েতে চাঁদ চাই, 2 ধাপ ওপরেতে, মাঝখানে পাবে তাই। দেখো কোনো সমাধান করতে পারো কি না। যাও এখন বিশ্রাম করো। এই বলে বীরেন্দ্রবাবু উঠে যান। আমরাও নিজেদের ঘরে চলে যাই। আমি কথাগুলো নিয়ে ভাবতে শুরু করি। ঘরেতে পড়া করা, চাঁদ, 2 ধাপ ওপর, পাহাড়, সব কেমন গুলিয়ে যেতে থাকে। গোড়াদা টেবিলের উপর ওর পকেট খাতাটা বের করে পেন দিয়ে কী সব লিখতে থাকে। এই পকেট খাতাটা দেখার অনুমতি কারণ নেই। যখন কেস সলভ করে ফেলে তখন আমাকে একমাত্র দেখায়, আর সব জটগুলো কেমন যেন সোজাভাবে খুলে যায়। রিন্টু সব কিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে গোড়াদার ডাকে ঘুম ভাঙে। চল আমার সাথে, জলদি উঠে পড়। পা চালিয়ে ওরা এসে দাঁড়ায় স্টাডি রুমের সামনে। রিন্টুর মনে ধোঁয়াশা, কিছুই বুঝতে পারছে না ও। গোড়াদা ওর মনের অবস্থা বুঝতে পারে। ওর দিকে তাকিয়ে বলে, পড়া করো ঘরেতে, মানে হচ্ছে স্টাডি রুম, তাই এখানে এলাম। বাকি ধাঁধাটা ঘরে ঢুকলে বুঝতে পারবো। দরজা খুলে ওরা ভেতরে ঢোকে। স্টাডি রুমের ভিতরে ঢুকে রিন্টু অবাক হয়ে তাকিয়ে থাকে। 3টে বড় বড় দেওয়ালে 3টে বিশাল আলমারি, আর সব কটা আলমারি বইয়ে ঠাসা। গোড়াদা হঠাৎ সোজাসুজি আলমারির দিকে এগিয়ে যায়। পাল্লা দুটো খুলে কি যেন খুঁজতে থাকে। সেলফ থেকে একটা বই নামায়, যার উপর লেখা চাঁদের পাহাড়। আরে, এ তো রিন্টু বহুবার পড়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়। বইটার পাতা উল্টে একটা চিরকুট বের করে গোড়াদা, আর মুখ আনন্দে ভরে যায়। কি রে, বুঝলি না তো কিভাবে পেলাম এই চিরকুটটা? গোড়াদা রিন্টুকে প্রশ্ন করে। রিন্টু 2 পাশে মাথা নাড়ায়। স্টাডি রুমে পাহাড়েতে চাঁদ, মানে চাঁদের পাহাড় বই, আর মাঝখানে পাবে, মানে হচ্ছে মাঝের আলমারি 2 ধাপ ওপরেতে, মানে দ্বিতীয় তাকে পাবে। গোড়াদা ব্যাখ্যা করে। রিন্টুর কাছে যেন ধাঁধাটা জল ভাতের মতো পরিষ্কার হয়ে যায়। ওরা দুজনে আবার ঘরে ফিরে আসে। গোড়াদা দ্বিতীয় চিরকুটটা খোলে, যাতে লেখা রয়েছে, সূর্য যেদিকে ওঠে বিপরীতে দালানে, ভাত নেড়ে ঘুরিয়ে খুঁজে পাবে যে মানে। কি রে, কিছু বুঝলি? গোড়াদা রিন্টুকে জিজ্ঞেস করে। সূর্য পূর্ব দিকে ওঠে, বিপরীত মানে হচ্ছে পশ্চিম দিক। তার মানে পশ্চিম দিকে কোনো দালান আছে, কিন্তু তৃতীয় লাইনটার মানে বুঝতে পারছি না। রিন্টু বলে, সাবাস, এই লাইনটাতে আমারও খটকা লাগছে। ভাবতে হবে, বুঝলি। যাই, আগে স্নান করে আসি। এই বলে গোড়াদা স্নান করতে চলে যায়। স্নান সেরে এসে গোড়াদা আবার নিজের পকেট খাতা খুলে কী সব লিখতে আরম্ভ করে। দুপুরে খাওয়া সেরে রিন্টুকে বলে, একটু পশ্চিম দিকটা ঘুরে আসি, যাবি নাকি? রিন্টু তো এক পায়ে রাজি। ওরা পশ্চিম দিকে হাঁটা শুরু করে। একটু হাঁটার পর ওরা ঠাকুর দালানে এসে পৌঁছয়। কি বিশাল ঠাকুর দালান! সেখানে বড় বড় সব থাম, আর একসাথে প্রায় 80 থেকে 100 জনের মতো দাঁড়াবার জায়গা। এত বড় ঠাকুর দালান রিন্টু এর আগে কোথাও দেখেনি। গোড়াদা চারিদিক দেখতে দেখতে যেখানে পুজো হয় সেখানে এসে দাঁড়ায়। রিন্টুও পাশে এসে দাঁড়ায়। এখন এই জায়গাটা ঠাকুর ছাড়া যেন একটু বেশি ফাঁকা লাগছে। একটা বিশাল বড় একচালা রয়েছে যদিও, সেটা ঠাকুর ছাড়া কেমন যেন বেমানান লাগছে। গোড়াদা হঠাৎ সেই চালাটার পিছন দিকে উঁকি মেরে কি যেন দেখার চেষ্টা করে। রিন্টু, এদিকে আয়, একটু হাত লাগা। রিন্টু আর গোড়াদা একচালাটা একটু ঠেলে ঘোরায়। সেই একচালার পেছনে আঠা দিয়ে লাগানো আর একটা চিরকুট আবিষ্কার করে ওরা। গোড়াদার মুখে সেই পুরনো তৃপ্তির হাসি দেখা যায়।
কিভাবে বুঝলে এখানে চিরকুট আছে? রিন্টু অবাক হয়ে প্রশ্ন করে। দেখ, প্রথম দুটো লাইন থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে পশ্চিম দিকে ঠাকুর দালান। তারপরের লাইনটা ছিল ভাত নেড়ে ঘুরিয়ে। ভাত কি থেকে হয় বল? গোরাদা প্রশ্ন ছুঁড়ে দেয়। চাল। রাইট। চাল মানে রান্নার চাল নয়, উনি এক চালা বোঝাতে চেয়েছেন। চাল নেড়ে ঘুরিয়ে মানে এক চালাটা ঠেলে ঘুরিয়ে দেখার ইঙ্গিত দেওয়া ছিল ওই আগের চিরকুটটায়। রিন্টু যেন বিস্মিত হয়ে গোরাদার দিকে তাকায়। চল ঘরে চল, পরের চিরকুটটা পড়তে হবে তো। দুজনে ঘরের দিকে পা বাড়ায়। ঘরে গিয়ে রিন্টু চিরকুটে কি লেখা আছে জানতে চায়। গোরাদা চিরকুটটা খোলে। তাতে লেখা আছে, 2 গজ দূরেতে পাশ ঘেঁষে বেদি পাই, খুঁড়লে পাহাড়ে গরল, 20 মন হবে ভাই। এটাই শেষ ধাঁধা। উত্তর খুঁজে পেলে তুমি রাজা, নইলে ফকির। রিন্টু আর গোরাদা দুজনে চিন্তা করতে থাকে শেষ ধাঁধাটার উত্তর কি হবে তাই নিয়ে। গোরাদা ওর পকেট খাতাটা বের করে কী সব লিখতে থাকে আর কাটতে থাকে। রাতে খেয়ে এসে ভাবতে ভাবতে রিন্টু ঘুমিয়ে পড়ে। অনেক চিন্তা করেও ও শেষ ধাঁধাটার কোনো উত্তর পায় না। সকালে ঘুম থেকে উঠে দেখে গোরাদা ওর পকেট খাতাটার দিকে তাকিয়ে, আর মুখে একটা বিশ্বজয়ের হাসি। রিন্টু ধাঁধার উত্তর ভাবতে ভাবতে প্রায় রাত 2টো অবধি জেগেছিল। তারপরেও কোনো সমাধান পায়নি, আর গোরাদা কাল রাতে না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। বিছানা থেকে নেমে রিন্টু গোরাদার পাশে গিয়ে দাঁড়ায়। কি গো, কিছু বের করতে পারলে? সেটা পরে বলছি, তার আগে তৈরি হয়ে নে, নিচে যেতে হবে। রিন্টু আর গোরাদা দুজনেই তৈরি হয়ে নিচে নামে। নিচে নেমে রিন্টু দেখে গোরাদার মায়ের বড় মামা বীরেন্দ্রবাবু দাঁড়িয়ে আছেন, আর ওনার সাথে গাঁইতি শাবল নিয়ে গোটা 6 জন দাঁড়িয়ে আছেন। সবাই তৈরি? তাহলে যাওয়া যাক। গোরাদা বীরেন্দ্রবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। বীরেন্দ্রবাবু মাথা নেড়ে সম্মতি দিলে উত্তর দিকে হাঁটতে শুরু করে গোরাদা। রিন্টু পিছু নেয়। রিন্টু এখনও এই শেষ ধাঁধাটা সমাধান করতে হিমশিম খাচ্ছে। হাঁটতে হাঁটতে রিন্টু উত্তর দিকের ফটকের উপর দুপাশে 2টো হাতির মূর্তি দেখতে পায়। ফটকের পাশ দিয়ে ওরা এগিয়ে চলে। আর একটু হাঁটার পর ওরা একটু ছোট্ট মতো একটা মঞ্চ দেখতে পায়। গোরাদা যারা গাঁইতি শাবল হাতে দাঁড়িয়েছিল তাদের ওই বেদির পাশে খুঁড়তে বলে। ওরা খুঁড়তে শুরু করে। মিনিট 20 খোঁড়ার পর ঠং করে একটা বিশাল আওয়াজ হয়। কিছুটা মাটি হাত দিয়ে সরিয়ে সবার চোখ ছানা বড়া হয়ে যায়। একটা বিশাল বড় লোহা সিন্দুক দেখতে পায় ওরা। সবাই ধরাধরি করে তুলে আনে সিন্দুকটা। শাবল দিয়ে সিন্দুকের তালাটা ভাঙতেই সবাই অবাক হয়ে সিন্দুকের দিকে ঝুঁকে পড়ে। সিন্দুকটা সোনার বিস্কুটে ঠাসা। বীরেন্দ্রবাবু গোরাদার পিঠ চাপড়ে দেয়। এখন সবাই বসার ঘরে বসে আছে। বীরেন্দ্রবাবু, ওনার ভাই প্রতাপবাবু, গোরাদা, রিন্টু। সামনে রাখা সোনার বিস্কুট ভর্তি সিন্ধুক। এবার গোরাদা রহস্যর উন্মোচনের পালা। প্রথম 2টো ধাঁধার কথা রিন্টু জানতো, তাই ওগুলো বলার সময় ও বেশি মাথা ঘামায়নি। এখন গোরাদা 3য় ধাঁধাটা সমাধান সূত্র বলবে। 3য় ধাঁধাটা কি ছিল মনে আছে রিন্টু? গোরাদা শটান জিজ্ঞেস করে। রিন্টু বলে, 2 গজ দূরেতে পাশ ঘেঁষে বেদি পাই, খুঁড়লে পাহাড় গরল, 20 মন হবে ভাই। কারেক্ট। এবার একটা একটা করে বলি। 2 গজ দূরেতে বলতে কি বোঝা যাচ্ছে? 2 গজ দূরত্বে। বীরেন্দ্রবাবু বললেন। 2 গজ মানে 2টো হাতি। রিন্টু বলে, সাবাস রিন্টু। গোরাদা বুড়ো আঙুল তুলে ঠিক বলেছে বোঝায়। তো 2টো হাতি যেটা উত্তর দিকের ফটকের উপর আছে, নেক্সট লাইন ছিল পাশ ঘেঁষে বেদি পাই, যেটা উত্তর দিকে বেদি বোঝানো হয়েছে। খুঁড়লে পাহাড়ে গরল। এটা আমি কিছুই বুঝিনি, রিন্টু বলে। গরল মানে কি? গোরাদা প্রশ্ন করে। বিষ, বীরেন্দ্রবাবু জানান। আর পাহাড়, এর প্রতিশব্দ কি? সবাই চুপ। নিস্তব্ধতা ভেঙে গোরাদা আবার বলে, পাহাড়ের প্রতিশব্দ হচ্ছে কুট। তার মানে 2 মিলে হলো বিস্কুট। সবাই যেন মোহিত হয়ে যায় এহেন উত্তর পেয়ে। আর এই বিস্কুটের ওজন 20 মন? রিন্টু জিজ্ঞেস করে। কারেক্ট, একদম। গোরাদা রিন্টুর পিঠ চাপড়ে দেয়। বীরেন্দ্রবাবু আর প্রতাপবাবু উঠে এসে গোরাদা রিন্টুকে জড়িয়ে ধরে।
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল